আজকাল দিনের বেলা মহেন্দ্র ডাকিয়া পাঠাইলে বধূ যাইতে ইতস্তত করিত, কিন্তু রাজলক্ষ্মীর ভর্ৎসনা করিয়া বলিতেন, মহিন ডাকিতেছে, সে বুঝি আর কানে তুলিতে নাই। বেশি আদর পাইলে শেষকালে এমন ঘটিয়া থাকে। যাও, তোমার আর তরকারিতে হাত দিতে হইবে না। আবার সেই স্লেট পেন্সিল চারুপাট লইয়া মিথ্যা খেলা, ভালোবাসার অমূলক অভিযোগ লইয়া পরস্পরকে অপরাধী করা, উভয়ের মধ্যে কাহার প্রেমের ওজন বেশি তাহা লইয়া বিনা যুক্ত মূলে তর্ক বিতর্ক, বর্ষার দিনকে রাত্রি করা এবং জ্যোৎস্নারাত্রিকে দিন করিয়া তোলা, শান্তি ও অবসাদকে গায়ের জোরে দূর করিয়ে দেওয়া, পরস্পরকে এমনি করিয়া অভ্যাস করা যে সঙ্গ যখন অসার চিত্তে আনন্দ দিতেছে না, তখন ক্ষণকালের জন্য মিলনপাশ হইতে মুক্তি ভয়াবহ মনে হয়। সম্ভোগ সুখ ভস্ম আচ্ছন্ন, অথচ কর্মান্তরে যাইতেও পা ওঠে না। ভোগ সুখের এই ভয়ঙ্কর অভিশাপ যে সুখের অধিক দিন থাকে না, কিন্তু বন্ধন দুঃসাধ্য হইয়া ওঠে। এমন সময় বিনোদিনী একদিন আসিয়া আশার গলা জড়িয়া ধরিয়া কহিল, ভাই, তোমার সৌভাগ্য চিরকাল অক্ষয় হোক, কিন্তু আমি দুঃখিনী বলিয়া কি আমার দিকে একবার তাকাইতে নাই? আত্মীয় গৃহে বাল্যকাল হইতে পরের মতো লালিত হইয়াছিল বলিয়া লোক সাধারণের নিকট আসার এক প্রকার আন্তরিক কুণ্ঠিত ভাব ছিল। ভয় হইতো পাছে কেহ প্রত্যাখ্যান করে। বিনোদিনী যখন তাহার জোড়া ভুরু ও তীক্ষ্ণ দৃষ্টি, তাহার নিখুঁত মুখ ও নিটোল যৌবন লইয়া উপস্থিত হইল, তখন আশা অগ্রসর হইয়া তাহার পরিচয় লইতে সাহস করিল না। আশা দেখিল শাশুড়ি রাজলক্ষ্মীর নিকট বিনোদিনীর কোনো প্রকার সংকোচ নাই। রাজলক্ষ্মীও যেন আশাকে বিশেষ করিয়া দেখাইয়া দেখাইয়া বিনোদিনীকে বহু মান দিতেছে। সময়ে অসময়ে আশাকে বিশেষ করিয়া শুনাইয়া শুনাইয়া বিনোদিনীর প্রশংসা বাক্যে উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে। আশা দেখিল বিনোদিনী সর্বপ্রকার গৃহকর্মে সুনিপুণ, প্রভৃত্য যেন তাহার পক্ষে নিতান্তই সহজ স্বভাবসিদ্ধ। দাস দাসীদিগকে কর্মে নিয়োগ করিতে, ভর্ৎসনা করিতে ও আদেশ করিতে সে লেশমাত্র কুণ্ঠিত নহে। এই সমস্ত দেখিয়া আশা বিনোদিনীর কাছে নিজেকে নিতান্তই ক্ষুদ্র মনে করিল। সেই সর্বগুণশালিনী বিনোদিনী যখন অগ্রসর হইয়া আশার প্রণয় প্রার্থনা করিল, তখন সংকোচের বাধা ঠেকিয়া বালিকার আনন্দ আরও 4 গুণ উছলাইয়া পড়িল। জাদুকরের মায়াতরুর মতো তাহার প্রণয় বীজ একদিনেই অঙ্কুরিতে পল্লবিত পুষ্পিত হইয়া উঠিল। আশা কহিল, এসো ভাই, তোমার সঙ্গে একটা কিছু পাতাই। বিনোদিনী হাসিয়া কহিল, কি পাতাইবে? আশা গঙ্গা জলে বকুল ফুল প্রভৃতি অনেকগুলো ভালো ভালো জিনিসের নাম করিল। বিনোদিনী কহিল, ওসব পুরনো হইয়া গেছে, আদরের নামের আর আদর নাই। আশা কহিল, তোমার কোনটা পছন্দ? বিনোদিনী হাসিয়া কহিল, চোখের বালি। শ্রুতিমধুর নামের দিকেই আশার ঝোঁক ছিল, কিন্তু বিনোদিনীর পরামর্শে আদরের গালিটাই গ্রহণ করিল। বিনোদিনীর গলা ধরিয়া কহিল, চোখের বালি বলিয়া হাসিয়া লুটিয়া পড়িল। আশার পক্ষে সঙ্গিনীর বড় দরকার হইয়াছিল। ভালোবাসার উৎসবেও কেবলমাত্র 2টি লোকের দ্বারা সম্পন্ন হয় না। সুখালাপের মিষ্টান্ন বিতরণের জন্য বাজে লোকেরও দরকার হয়। ক্ষুধিত হৃদয়া বিনোদিনীর নববধূর নবপ্রেমের ইতিহাস মাতালের জ্বালাময় মদের মতো কান পাতিয়া পান করিতে লাগিল। তাহার মস্তিষ্ক মাতিয়া শরীরের রক্ত জ্বলিয়া উঠিল। নিস্তব্ধ মধ্যাহ্নে মা যখন ঘুমাইতেছেন, দাস দাসীরা একতলার বিশ্রামশালায় অদৃশ্য, মহেন্দ্র বিহারীর তাড়নায় ক্ষণকালের জন্য কলেজে গেছে এবং রৌদ্রতপ্ত নীলিমার শেষ প্রান্ত হইতে চিলের তীব্র কণ্ঠ অতি ক্ষীণ স্বরে কদাচিৎ শোনা যাইতেছে, তখন নির্জনে শয়নগৃহে নিজের বিছানায় বালিশের ওপর আশা তার খোলা চুল ছড়াইয়া শুইত এবং বিনোদিনী বুকের নিচে বালিশ টানিয়া উপর হইয়া শুইয়া গুনগুন গুঞ্জরিত কাহিনীর মধ্যে আবিষ্ট হইয়া রহিত। তাহার কর্ণমূল আরক্ত হইয়া উঠিত, নিঃশ্বাস বেগে প্রবাহিত হইতে থাকিত। বিনোদিনীর প্রশ্ন করিয়া করিয়া তুচ্ছতম কথাটি পর্যন্ত বাহির করিত। এক কথা বারবার করিয়া শুনিত, ঘটনা নিঃশেষ হইয়া গেলে কল্পনার অবতারণ করিত। কহিত, আচ্ছা ভাই, যদি এমন হইতো তো কি হইতো? যদি এমন হইতো তো কি করিতে? সেই সকল অসম্ভাবিত কল্পনার পথে সুখ আলোচনাকে সুদীর্ঘ করিয়া টানিয়া লইয়া চলিত আশারও ভালো লাগিত। বিনোদিনী কহিত, আচ্ছা ভাই, চোখের বালি, তোর সঙ্গে যদি বিহারীবাবুর বিবাহ হইত? আশা, না ভাই, ও কথা তুমি বলিও না।
ছি ছি, আমার বড় লজ্জা করে, কিন্তু তোমার সঙ্গে হইলে বেশ হইতো, তোমার সঙ্গেও তো কথা হইয়াছিল। বিনোদিনী, আমার সঙ্গে তো ঢের লোকের ঢের কথা হইয়াছিল, না হইয়াছে বেশ হইয়াছে, আমি যা আছি বেশ আছি। আশা তাহার প্রতিবাদ করে, বিনোদিনীর অবস্থাতে তাহার অবস্থার চেয়ে ভালো, একথা সে কেমন করিয়া স্বীকার করিবে। একবার মনে করিয়ে দেখো দেখি ভাই বালি, যদি আমার স্বামীর সঙ্গে তোমার বিবাহ হইয়া যাইত, আরেকটু হলেই তো হইতো। তা তো হইতই, না হইল কেন? আশার এই বিছানা, এই খাট তো একদিন তাহারই জন্য অপেক্ষা করিয়াছিল। বিনোদিনী এই সুসজ্জিত শয়নঘরের দিকে চায়, আর সে কথা কিছুতেই ভুলিতে পারে না। এ ঘর আছে অতিথি মাত্র, আজ স্থান পাইয়াছে, কাল আবার উঠিয়া যাইতে হইবে। অপরাহ্নে বিনোদিনী নিজে উদ্যোগী হইয়া অপরূপ নৈপুণ্যের সহিত আশার চুল বাঁধিয়া সাজাইয়া তাহাকে স্বামী সম্মিলনে পাঠাইয়া দিত। তাহার কল্পনা যেন অবগুণ্ঠিত হইয়া এই সজ্জিতা বধূর পশ্চাৎ পশ্চাৎ মুগ্ধ যুবকের অভিসারে জনহীন কক্ষে গমন করিত। আবার এক একদিন কিছুতেই আশাকে ছাড়িয়া দিত না, বলিত, আহ, আরেকটু বসই না, তোমার স্বামী তো পালাইতেছেন না, তিনি তো বনের মায়ামৃগ নয়, তিনি অঞ্চলে পোষা হরিণ। এই বলিয়া নানা ছলে ধরিয়া রাখিয়া দেরি করাইবার চেষ্টা করিত। মহেন্দ্র অত্যন্ত রাগ করিয়া বলিত, তোমার সখী যে নড়িবার নাম করেন না, তিনি বাড়ি ফিরিবেন কবে? আশা ব্যগ্র হইয়া বলিত, না, তুমি আমার চোখের বালির উপর রাগ করিও না, তুমি জানো না সে তোমার কথা শুনিতে কত ভালোবাসে, কত যত্ন করিয়ে সাজাইয়া আমাকে তোমার কাছে পাঠাইয়া দেয়। রাজলক্ষ্মী আশাকে কাজ করিতে দিতেন না। বিনোদিনী বধূর পক্ষ লইয়া তাহাকে কাজে প্রবৃত্ত করাইল। প্রায় সমস্ত দিনই বিনোদিনীর কাজে আলস্য নাই, সেই সঙ্গে আশাকেও সে আর ছুটি দিতে চায় না। বিনোদিনী পরে পরে এমনই কাজের শৃঙ্খল বানাইতেছিল যে তাহার মধ্যে ফাঁক পাওয়া আশার পক্ষে ভারী কঠিন হইয়া উঠিল। আশার স্বামী ছাদের উপরকার শূন্য ঘরের কোণে বসিয়া আক্রোশে ছটপট করিতেছে, ইহা কল্পনা করিয়া বিনোদিনী মনে মনে তীব্র কঠিন হাসি হাসিত। আশা উদ্বিগ্ন হইয়া বলিত, এইবার যাই ভাই চোখের বালি, তিনি আবার রাগ করিবেন। বিনোদিনী তাড়াতাড়ি বলিত, রোসো, এইটুকু শেষ করিয়া যাও, আর বেশি দেরি হইবে না। খানিক বাদে আশা আবার ছটপট করিয়া বলিয়া উঠিত, না ভাই, এবার তিনি সত্যি সত্যি রাগ করিবেন, আমাকে ছাড়ো, আমি যাই। বিনোদিনী বলিত, আহা, একটু রাগ করিলেই বা, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। কিন্তু লঙ্কা মরিচের স্বাদটা যে কি তাহা বিনোদিনী বুঝিতেছিল। কেবল সঙ্গে তাহার তরকারি ছিল না, তাহার শিরায় শিরায় যেন আগুন ধরিয়া গেল। সে যেদিকে চায় তাহার চোখে যেন স্ফুলিঙ্গ বর্ষণ হইতে থাকে। এমন সুখের ঘরকন্যা, এমন সোহাগের স্বামী, এ ঘরকে যে আমি রাজার রাজত্ব, এ স্বামীকে যে আমি পায়ের দাস করিয়া রাখিতে পারিতাম, তখন কি এ ঘরের এই দশা, এই মানুষের এই ছিরি থাকিত? আমার জায়গায় কিনা এই কচি খুকি, এই খেলার পুতুল। আশার গলা জড়াইয়া, ভাই চোখের বালি, বলো না ভাই, কাল তোমাদের কি কথা হইল ভাই? আমি তোমাকে যা শিখাইয়া দিয়াছিলাম তাহা বলিয়াছিলে? তোমাদের ভালোবাসার কথা শুনিলে আমার ক্ষুধা তৃষ্ণা থাকে না ভাই। মহেন্দ্র একদিন বিরক্ত হইয়া তাহার মাকে ডাকিয়া কহিল, এ কি ভালো হইতেছে? পরের ঘরের যুবতী বিধবাকে আনিয়া একটি দায় ঘাড়ে করিবার দরকার কি? আমার তো ইহাতে মত নাই, কি জানি কখন কি সংকট ঘটিতে পারে। রাজলক্ষ্মী কহিলেন, ও যে আমাদের বিপিনের বউ, উহাকে আমি তো পর মনে করি না। মহেন্দ্র কহিল, না মা, ভালো হইতেছে না, আমার মতে উহাকে রাখা উচিত হয় না। রাজলক্ষ্মী বেশ জানিতেন মহেন্দ্রের মতো অগ্রাহ্য করা সহজ নহে। তিনি বিহারীকে ডাকিয়া কহিলেন, ও বিহারী, তুই একবার মহিনকে বুঝাইয়া বল, বিপিনের বউ আছে বলিয়াই এই বৃদ্ধ বয়সে আমি একটু বিশ্রাম করিতে পাই। পর হোক যা হোক, আপন লোকের কাছ হইতে এমন সেবা তো কখনো পাই নাই। বিহারী রাজলক্ষ্মীকে কোনো উত্তর না করিয়া মহেন্দ্রের কাছে গেল, কহিল, মহিন্দা, বিনোদিনীর কথা কিছু ভাবিতেছ? মহেন্দ্র হাসিয়া কহিল, ভাবিয়া রাত্রে ঘুম হয় না, তোমার বউঠানকে জিজ্ঞাসা করো না। আজকাল বিনোদিনীর ধ্যানে আমার আর সকল ধ্যানই ভঙ্গ হইয়াছে। আশা ঘোমটার ভেতর হইতে মহেন্দ্রকে নীরবে তর্জন করিল। বিহারী কহিল, বলো না, দ্বিতীয় বিষভিক্ষ? মহেন্দ্র, ঠিক তাই, এখন উহাকে বিদায় করিবার জন্য টুনি ছটপট করিতেছে। ঘোমটার ভিতর হইতে আশার দুই চক্ষু আবার ভর্ৎসনা বর্ষণ করিল। বিহারী কহিল,
বিদায় করিল ফিরিতে কতক্ষণ, বিধবার বিবাহ দিয়া দাও, বিষদাঁত একেবারে ভাঙিবে। মহেন্দ্র কুন্দরও তো বিবাহ দেওয়া হইয়াছিল। বিহারী কহিল, থাক, ও উপমাটা এখন রাখো। বিনোদিনীর কথা আমি মাঝে মাঝে ভাবি। তোমার এখানে উনি তো চিরদিন থাকতে পারেন না। তাহার পরে যে বন দেখিয়া আসিয়াছি, সেখানে উহাকে যাবজ্জীবন বনবাসে পাঠানো, সেও বড় কঠিন দণ্ড। মহেন্দ্রের সম্মুখে এ পর্যন্ত বিনোদিনী বাহির হয় নাই, কিন্তু বিহারী তাহাকে দেখিয়াছে। বিহারী এটুকু বুঝিয়াছে, এ নারী জঙ্গলে ফেলিয়া রাখিবার নহে। কিন্তু শিখা একভাবে ঘরের প্রদীপরূপে জ্বলে, আরেকভাবে ঘরে আগুন ধরাইয়া দেয়, সে আশঙ্কাও বিহারীর মনে ছিল। মহেন্দ্র বিহারীকে একথা লইয়া অনেক পরিহাস করিল। বিহারীও তাহার জবাব দিল, কিন্তু তাহার মন বুঝিয়াছিল এ নারী খেলা করিবার নহে, ইহাকে উপেক্ষা করা যায় না। রাজলক্ষ্মী বিনোদিনীকে সাবধান করিয়া দিলেন, কহিলেন, দেখো বাছা, বউকে লইয়া তুমি অত টানাটানি করিও না। তুমি পাড়াগাঁয়ে গৃহস্থ ঘরে ছিলে, আজকালকার চালচলন জানো না। তুমি বুদ্ধিমতী, ভালো করিয়া বুঝিয়া চলিও। ইহার পর বিনোদিনী অত্যন্ত আড়ম্বরপূর্বক আশাকে দূরে দূরে রাখিল। কহিল, আমি ভাই কে? আমার মতো অবস্থার লোক আপন মান বাঁচাইয়া চলিতে না জানিলে কোন দিন কি ঘটে বলা যায় কি? আশা সাদাসাদি কান্নাকাটি করিয়া মরে। বিনোদিনী দৃঢ়প্রতিজ্ঞ। মনের কথায় আশা আৎকণ্ঠ পরিপূর্ণ হইয়া উঠিল, কিন্তু বিনোদিনী আমল দিত না। এদিকে মহেন্দ্রর বাহুপাশ শিথিল এবং তাহার মুগ্ধ দৃষ্টি যেন ক্লান্তিতে আবর্ত হইয়া আসিয়াছে। পূর্বে যে সকল অনিয়ম উশৃঙ্খলা তাহার কাছে কৌতুকজনক বোধ হইত, এখন তাহা অল্পে অল্প তাহাকে পীড়ন করিতে আরম্ভ করিয়াছে। আশার সাংসারিক অপটুতায় সে ক্ষণে ক্ষণে বিরক্ত হয়, কিন্তু প্রকাশ করিয়া বলে না। প্রকাশ না করিলেও আশা অন্তরে অন্তরে অনুভব করিয়াছে, নিরবিচ্ছিন্ন মিলনে প্রেমের মর্যাদা ম্লান হইয়া যাইতেছে। মহেন্দ্রের সোহাগের মধ্যে একটু বেসুর লাগিতেছিল, কতকটা মিথ্যা বাড়াবাড়ি, কতকটা আত্মপ্রতারণা। এই সময় পলায়ন ছাড়া পরিত্রাণ নাই, বিচ্ছেদ ছাড়া ওষুধ নাই। স্ত্রীলোকের স্বভাব সিদ্ধ সংস্কার বশে আশা আজকাল মহেন্দ্রকে ফেলিয়া যাইবার চেষ্টা করিত, কিন্তু বিনোদিনী ছাড়া তাহার যাইবার স্থান কোথায়? মহেন্দ্র প্রণয়ের উত্তপ্ত বাসর সজ্জার মধ্যে চক্ষু উন্মীলন করিয়া ধীরে ধীরে সংসারের কাজকর্ম পড়াশোনার প্রতি একটু সজাগ হইয়া পাশ ফিরিল। ডাক্তারি বইগুলো নানা অসম্ভব স্থান হইতে উদ্ধার করিয়া ধুলা ঝাড়িতে লাগিল এবং চাপকান প্যান্টুলুন কয়টা রৌদ্রে দিবার উপক্রম করিল। বিনোদিনী যখন নিতান্তই ধরা দিল না, তখন আশার মাথায় একটি ফন্দি আসিল। সে বিনোদিনীকে কহিল, ভাই বালি, তুমি আমার স্বামীর সম্মুখে বাহির হও না কেন? পলাইয়া বেড়াও কি জন্য? বিনোদিনী অত্যন্ত সংক্ষেপে এবং সতেজে উত্তর করিল, ছি ছি। আশা কহিল, কেন? মার কাছে শুনিয়াছি তুমি তো আমাদের পর নও। বিনোদিনী গম্ভীর মুখে কহিল, সংসারে আপন পর কেহই নাই। যে আপন মনে করে সেই আপন, যে পর বলিয়া জানে সে আপন হইলেও পর। আশা মনে মনে ভাবিল, এ কথার আর উত্তর নাই। বাস্তবিকে তাহার স্বামী বিনোদিনীর প্রতি অন্যায় করেন, বাস্তবিকই তাহাকে পর ভাবেন এবং তাহার প্রতি অকারণে বিরক্ত হন। সেদিন সন্ধ্যাবেলায় আশা স্বামীকে অত্যন্ত আবদার করিয়া ধরিল, আমার চোখের বালির সঙ্গে তোমাকে আলাপ করিতে হইবে। মহেন্দ্র হাসিয়া কহিল, তোমার সাহস তো কম নয়। আশা জিজ্ঞাসা করিল, কেন, ভয় কিসের? মহেন্দ্র, তোমার সখীর যেরকম রূপের বর্ণনা করো, সে তো বড় নিরাপদ জায়গা নয়। আশা কহিল, আচ্ছা, সে আমি সামলাইতে পারিব। তুমি ঠাট্টা রাখিয়া দাও, তার সঙ্গে আলাপ করিবে কিনা বলো। বিনোদিনীকে দেখিবে বলিয়া মহেন্দ্রের যে কৌতূহল ছিল না তাহা নহে, এমনকি আজকাল তাহাকে দেখিবার জন্য মাঝে মাঝে আগ্রহ জন্মে। সেই অনাবশ্যক আগ্রহটা তাহার নিজের কাছে উচিত বলিয়া ঠেকে না। হৃদয় সম্পর্কে সম্বন্ধে মহেন্দ্রের উচিত অনুচিতের আদর্শ সাধারণ অপেক্ষা কিছু করা, পাছে মাতার অধিকার লেশমাত্র ক্ষুণ্ণ হয়, এই জন্য ইতিপূর্বে সে বিবাহের প্রসঙ্গে মাত্র কান আনিত না। আজকাল আশার সহিত সম্বন্ধকে সে এমনভাবে রক্ষা করিতে চায় যে অন্য স্ত্রীলোকের প্রতি সামান্য কৌতূহলকেও সে মনে স্থান দিতে চায় না। প্রেমের বিষয়ে সে যে বড় খুঁতখুঁতে এবং অত্যন্ত খাঁটি, এই লইয়া তাহার মনে একটি গর্ব ছিল। এমনকি বিহারীকেও সে বন্ধু বলিত বলিয়া অন্য কাহাকে বন্ধু বলিয়া স্বীকার করিতে চাইত না। অন্য কেহ যদি তাহার নিকট আকৃষ্ট হইয়া যে আসিত, তবে মহেন্দ্র যেন তাহাকে গায়ে পড়িয়া উপেক্ষা দেখাইত এবং বিহারীর নিকট সেই হতভাগ্য সম্বন্ধে উপহাস তীব্র অবজ্ঞা প্রকাশ করিয়া
ইতর সাধারণের প্রতি নিজের একান্ত ঔদাসীন্য ঘোষণা করিত। বিহারী ইহাতে আপত্তি করিলে মহেন্দ্র বলিত, তুমি পারো বিহারী, যেখানে যাও তোমার বন্ধুর অভাব হয় না, আমি কিন্তু যাকে তাকে বন্ধু বলিয়া টানাটানি করিতে পারি না। সেই মহেন্দ্রর মন আজকাল যখন মাঝে মাঝে অনিবার্য ব্যগ্রতা ও কৌতূহলের সহিত এই অপরিচিতার প্রতি আপনি ধাবিত হইতে থাকিত, তখন সে নিজের আদর্শের কাছে যেন খাটো হইয়া পড়িত। অবশেষে বিরক্ত হইয়া বিনোদিনীকে বাটি হইতে বিদায় করিয়া দিবার জন্য সে তাহার মাকে পীড়াপিড়ি করিতে আরম্ভ করিল। মহেন্দ্র কহিল, থাক চুনি, তোমার চোখের বালির সঙ্গে আলাপ করিবার সময় কই? পড়িবার সময় ডাক্তারি বই পড়িব, আকাশের অবকাশের সময় তুমি আছো, ইহার মধ্যে সখীকে কোথায় আনিবে? আশা কহিল, আচ্ছা, তোমার ডাক্তারিতে ভাগ বসাইবে না, আমারই অংশ আমি বালিকে দেব। মহেন্দ্র কহিল, তুমি তো দেবে, আমি দিতে দেব কেন? আশা যে বিনোদিনীকে ভালোবাসিতে পারে, মহেন্দ্র বলে, ইহাতে তাহার স্বামীর প্রতি প্রেমের খর্বতা প্রতিপন্ন হয়। মহেন্দ্র অহংকার করিয়া বলিত, আমার মতো অনন্যনিষ্ঠ প্রেম তোমার নহে। আশা তাহা কিছুতেই মানিত না, ইহা লইয়া ঝগড়া করিত, কাঁদিত, কিন্তু তর্কে জিতিতে পারিত না। মহেন্দ্র তাহাদের দুজনের মাঝখানে বিনোদিনীকে সুচাগ্র স্থান ছাড়াইয়া দিতে চায় না, ইহাই তাহার গর্বের বিষয় হইয়া উঠিল। মহেন্দ্রের এই গর্ব আশার সহ্য হইত না, কিন্তু আশে পরাভব স্বীকার করিয়া কহিল, আচ্ছা বেশ, আমার খাতিরে তুমি আমার বালির সঙ্গে আলাপ করো। আশার নিকট মহেন্দ্র নিজের ভালোবাসার দৃঢ়তা ও শ্রেষ্ঠত্ব প্রমাণ করিয়া অবশেষে বিনোদিনীর সঙ্গে আলাপ করিবার জন্য অনুগ্রহপূর্বক রাজি হইল। বলিয়া রাখিল, কিন্তু তাই বলিয়া যখন তখন উৎপাত করিলে বাঁচিব না। পরদিন প্রত্যাশে বিনোদিনীকে আশা তাহার বিছানায় গিয়ে জড়াইয়া ধরিল। বিনোদিনী কহিল, এ কি আশ্চর্য, চকরি যে আজ চাঁদকে ছাড়াইয়া মেঘের দরবারে। আশা কহিল, তোমাদের ওসব কবিতার কথা আমার আসে না ভাই, কেন বেণুবনে মুক্ত ছড়ানো, যে তোমার কথার জবাব দিতে পারিবে, একবার তাহার কাছে কথা শোনাও সে। বিনোদিনী কহিল, সে রসিক লোকটি কে? আশা কহিল, তোমার দেবর, আমার স্বামী। না ভাই, ঠাট্টা নয়, তিনি তোমার সঙ্গে আলাপ করিবার জন্য পীড়াপিড়ি করিতেছেন। বিনোদিনী মনে মনে কহিল, স্ত্রীর হুকুমে আমার প্রতি তলব পড়িয়াছে, আমি তেমনই ছুটিয়া যাইব, আমাকে তেমন পাও নাই। বিনোদিনী কোনো মতেই রাজি হইল না। আশা তখন স্বামীর কাছে বড় অপ্রতিভ হইল। মহেন্দ্র মনে মনে বড় রাগ করিল। তাহার কাছে বাহির হইতে আপত্তি, তাহাকে অন্য সাধারণ পুরুষের মতো জ্ঞান করা। আর কেহ হইলে তো এতখানি অগ্রসর হইয়া নানা কৌশলে বিনোদিনীর সঙ্গে দেখা সাক্ষাৎ আলাপ পরিচয় করিত। মহেন্দ্র যে তাহার চেষ্টা মাত্রাও করে নাই, ইহাতে কি বিনোদিনী তাহার পরিচয় পায় নাই? বিনোদিনী যদি একবার ভালো করিয়া জানে, তবে অন্য পুরুষ এবং মহেন্দ্রের প্রবোধ বুঝিতে পারে। বিনোদিনীও দুদিন পূর্বে আক্রোশের সহিত মনে মনে বলিয়াছিল, এতকাল বাড়িতে আছি, মহেন্দ্র যে একবার আমাকে দেখিবার চেষ্টাও করে নাই। যখন পিসিমার ঘরে থাকি, তখন কোনো ছুতা করিয়েও সে মার ঘরে আসে নাই। এত ঔদাসীন্য কিসের? আমি কি জড় পদার্থ? আমি কি মানুষ না? আমি কি স্ত্রী লোক নই? একবার যদি আমার পরিচয় পাইত, তবে আদরের চুনির সঙ্গে বিনোদিনীর প্রভেদ বুঝিতে পারিত। আশা স্বামীর কাছে প্রস্তাব করিল, তুমি কলেজে গেছো বলিয়া চোখের বালিকে আমাদের ঘরে আনিব, তারপরে বাহির হইতে তুমি হঠাৎ আসিয়া পড়িবে, তাহা হইলেই সে জব্দ হইবে। মহেন্দ্র কহিল, কি অপরাধে তাহাকে এত বড় কঠিন শাসনের আয়োজন? আশা কহিল, না, সত্যই আমার ভারী রাগ হইয়াছে, তোমার সঙ্গে দেখা করিতেও তার আপত্তি, প্রতিজ্ঞা ভাঙিব তবে ছাড়িব। মহেন্দ্র কহিল, তোমার প্রিয় সখীর দর্শন অভাবে আমি মরিয়া যাইতেছি না, আমি অমন চুরি করিয়া দেখা করিতে চাই না। আশা স্বনুনয়ে মহেন্দ্রের হাত ধরিয়া কহিল, মাথা খাও, একটিবার তোমাকে একাজ করিতে হইবে, একবার যে করিয়া হোক তাহার গুমর ভাঙিতে চাই, তারপর তোমাদের যেমন ইচ্ছা তাই করিও। মহেন্দ্র নিরুত্তর হইয়া রহিল। আশা কহিল, লক্ষ্মীটি, আমার অনুরোধ রাখো। মহেন্দ্রর আগ্রহ প্রবল হইয়া উঠিতেছিল, সেই জন্য অতিরিক্ত মাত্রায় ঔদাসীন্য প্রকাশ করিয়া সম্মতি দিল। শরৎকালের স্বচ্ছ নিস্তব্ধ মধ্যাহ্নে বিনোদিনী মহেন্দ্র নির্জন শয়নগৃহে বসিয়া আশাকে কার্পেটের জুতা বুনিতে শিখাইতেছিল। আশা অন্যমনস্ক হইয়া ঘন ঘন দ্বারের দিকে চাহিয়া গণনায় ভুল করিয়া বিনোদিনীর নিকট নিজের অসাধ্য অপটুত্ব প্রকাশ করিতেছিল। অবশেষে বিনোদিনী বিরক্ত হইয়া তার হাত হইতে কার্পেট টান মারিয়া ফেলিয়া দিয়া কহিল, ও তোমার হইবে না, আমার কাজ আছে, আমি যাই। আশা কহিল, আরেকটু বসো, এবার দেখো আমি ভুল করিব না, বলিয়া আবার সেলাই লইয়া পড়িল।
ইতিমধ্যে নিঃশব্দ পদে বিনোদিনীর পশ্চাতে দ্বারের নিকট মহেন্দ্র আসিয়া দাঁড়াইল। আশা সেলাই হইতে মুখ না তুলিয়া আস্তে আস্তে হাসিতে লাগিল। বিনোদিনী কহিল, হঠাৎ হাসির কথা কি মনে পড়িল? আশা আর থাকিতে পারিল না, উচ্চকণ্ঠে হাসিয়া উঠিয়া কার্পেট বিনোদিনীর গায়ের উপর ফেলিয়া দিয়া কহিল, না ভাই, ঠিক বলিয়াছ, ও আমার হইবে না, বলিয়া বিনোদিনীর গলা জড়াইয়া দ্বিগুণ হাসিতে লাগিল। প্রথম হইতে বিনোদিনী সব বুঝিয়াছিল। আশার চাঞ্চল্য ও ভাবভঙ্গিতে তাহার নিকট কিছুই গোপন ছিল না। তখন মহেন্দ্র পাশ্চাতে আসিয়া দাঁড়াইয়াছে তাহাও সে বেশ জানিতে পারিয়াছিল। নিতান্ত সরল নিরীহের মতো সে আশার এই অত্যন্ত ক্ষীণ ফাঁদের মধ্যে ধরা দিল। মহেন্দ্র ঘরে ঢুকিয়া কহিল, হাসির কারণ হইতে আমি হতভাগ্য কেন বঞ্চিত হই? বিনোদিনী চমকাইয়া মাথার কাপড় টানিয়া উঠিবার উপক্রম করিল। আশা তাহার হাত চাপিয়া ধরিল। মহেন্দ্র হাসিয়া কহিল, হয় আপনি বসুন, আমি যাই, নয় আপনি বসুন, আমিও বসি। বিনোদিনী সাধারণ মেয়ের মতো আশার সহিত হাত কাড়াকাড়ি করিয়া মহা কোলাহলে লজ্জার ধুম বাঁধাইয়া দিল না। সহজ সুরেই বলিল, কেবল আপনার অনুরোধেই বসিলাম, কিন্তু মনে মনে অভিশাপ দেবেন না। মহেন্দ্র কহিলেন, এই বলিয়া অভিশাপ দেব? আপনার যেন অনেকক্ষণ চলন শক্তি না থাকে। বিনোদিনী কহিল, সে অভিশাপকে আমি ভয় করি না, কেননা আপনার অনেকক্ষণ খুব বেশিক্ষণ হইবে না, বোধহয় সময় উত্তীর্ণ হইয়া আসিল। বলিয়া আবার সে উঠিবার চেষ্টা করিল। আশা তার হাত চপিয়া ধরিয়া বলিল, মাথা খাও, আর একটু বসো। আশা জিজ্ঞাসা করিল, সত্য করিয়ে বলো, আমার চোখের বালি কেমন লাগিল? মহেন্দ্র কহিল, মন্দ নয়। আশা অত্যন্ত ক্ষুণ্ণ হইয়া কহিল, তোমার কাউকে আর পছন্দই হয় না। মহেন্দ্র, কেবল একটি লোক ছাড়া। আশা কহিল, আচ্ছা, ওর সঙ্গে আরেকটু ভালো করিয়া আলাপ হোক, তারপরে বুঝিব পছন্দ হয় কিনা। মহেন্দ্র কহিল, আবার আলাপ? এখন বুঝি বরাবরই এমনি চলিবে? আশা কহিল, ভদ্রতার খাতিরেও তো মানুষের সঙ্গে আলাপ করিতে হয়। একদিন পরিচয়ের পরেই যদি দেখাশোনা বন্ধ করো, তবে চোখের বালি কি মনে করিবে বলো দেখি? তোমার কিন্তু সকলেই আশ্চর্য। আর কেউ হইলে অমন মেয়ের সঙ্গে আলাপ করিবার জন্য সাধিয়া বেড়াইত। তোমার জন্য একটি মস্ত বিপদ উপস্থিত হইল। অন্য লোকের সঙ্গে তাহার এই প্রভেদের কথা শুনিয়া মহেন্দ্র ভারী খুশি হইল। কহিল, আচ্ছা, বেশ তো, ব্যস্ত হইবার দরকার কি? আমরা তো পালাইবার স্থান নাই, তোমার সখীরও পালাইবার তারা দেখি না, সুতরাং দেখা মাঝে মাঝে হইবেই, এবং দেখা হইলে ভদ্রতা রক্ষা করিবে। তোমার স্বামী সেটুকু শিক্ষা আছে। মহেন্দ্র মনে স্থির করিয়া রাখিয়াছিল, বিনোদিনী এখন হইতে কোনো না কোনো ছুতায় দেখা দিবেই। ভুল বুঝিয়াছিল, বিনোদিনী কাছ দিয়েও যায় না, দৈবাৎ যাতায়াতের পথেও দেখা হয় না। পাছে কিছুমাত্র ব্যগ্রতা প্রকাশ হয় বলিয়া মহেন্দ্র বিনোদিনীর প্রসঙ্গ স্ত্রীর কাছে উত্থাপন করিতে পারে না। মাঝে মাঝে বিনোদিনীর সঙ্গ লাভের জন্য স্বাভাবিক সামান্য ইচ্ছাকেও গোপন ও দমন করিতে গিয়া মহেন্দ্র ব্যগ্রতা আরো যেন বাড়িয়া উঠিতে থাকে। তাহার বিনোদিনীর উদ্দেশ্যে তাহাকে আরো উত্তেজিত করিতে লাগিল। বিনোদিনীর সঙ্গে দেখা হইবার পরদিনে মহেন্দ্র নিতান্তই যেন প্রসঙ্গক্রমে হাস্যচ্ছলে আশাকে জিজ্ঞাসা করিল, আচ্ছা, তোমার অযোগ্য এই স্বামীটিকে চোখের বালির কেমন লাগিল? প্রশ্ন করিবার পূর্বেই আশার কাছ হইতে এ সম্বন্ধে উচ্ছ্বাসপূর্ণ বিস্তারিত রিপোর্ট পাইবে মহেন্দ্রের এরূপ প্রত্যাশা ছিল। কিন্তু সেজন্য সবুর করিয়া যখন ফল পাইল না, তখন লীলাচ্ছলে প্রশ্নটা উত্থাপন করিল। আশা মুশকিলে পড়িল, চোখের বালি কোনো কথাই বলে নাই। তাহাতে আশা সখীর ওপর অত্যন্ত অসন্তুষ্ট হইয়াছিল। স্বামীকে বলিল, রোসো, 2-4 দিন আগে আলাপ হোক, তারপরে তো বলিবে। কাল কতক্ষণই বা দেখা, কটা কথাই বা হইয়াছিল। ইহাতে মহেন্দ্র কিছু নিরাশ হইল, এবং বিনোদিনীর সঙ্গে নিশ্চেষ্টতা দেখানো তাহার পক্ষে আরো দুরূহ হইল। এই সকল আলোচনার মধ্যে বিহারী আসিয়া জিজ্ঞাসা করিল, কি মহিন্দা, আজ তোমাদের তর্কটা কি লইয়া? মহেন্দ্র কহিল, দেখো তো ভাই, কুমুদিনী না প্রমোদিনী, কার সঙ্গে তোমার বৌঠান চুলের দড়ি না মাছের কাটা না কি একটা পাতিয়াছেন, কিন্তু আমাকেও তাই বলিয়া তার সঙ্গে চুরোটের ছাই কিংবা দেশলাই কাঠি পাঠাইতে হইবে। এই হইলে তো বাঁচা যায় না। আশার ঘোমটার মধ্যে নীরবে তুমুল কলহ ঘনাইয়া উঠিল। বিহারী ক্ষণকাল নিরুত্তরে মহেন্দ্রের মুখের দিকে চাহিয়া হাসিল। কহিল, বৌঠান, লক্ষণ ভালো নয়, এসব ভোলাইবার কথা। তোমার চোখের বালিকে আমি দেখিয়াছি, আরও যদি ঘন ঘন দেখিতে পাই তবে সেটাকে দুর্ঘটনা বলিয়া মনে করিব না, সে আমি শপথ করিয়া বলিতে পারি। কিন্তু মহিন্দা যখন এত করিয়া বেগবুল যাইতেছেন, তখন বড় সন্দেহের কথা। মহেন্দ্রের সঙ্গে বিহারীর যে অনেক প্রভেদ, আশা তাহার একটা প্রমাণ পাইল।
হঠাৎ মহেন্দ্র ফটোগ্রাফ অভ্যাসের শখ চাপিল। পূর্বে সে একবার ফটোগ্রাফি শিখিতে আরম্ভ করিয়া ছাড়িয়া দিয়াছিল, এখন আবার ক্যামেরা মেরামত করিয়া আরেক কিনিয়া ছবি তুলিতে শুরু করিল। বাড়ির চাকর বেহারাদের পর্যন্ত ছবি তুলিতে লাগিল। আশা ধরিয়া পড়িল চোখের বালির একটি ছবি লইতে হইবে। মহেন্দ্র অত্যন্ত সংক্ষেপে বলিল, আচ্ছা। চোখের বালি তদপেক্ষা সম্পেক্ষে বলিল, না। আশাকে আবার একটি কৌশল করিতে হইল, এবং সে কৌশল গোড়া হইতে বিনোদিনীর অগোচর রহিল না। মতলব এই হইল, মধ্যাহ্নে আশা তাহাকে নিজের শোবার ঘরে আনিয়া কোনো মতে ঘুম পাড়াইবেন, এবং মহেন্দ্র সেই অবস্থায় ছবি তুলিয়া অবাধ্য সখীকে উপযুক্ত রূপ জব্দ করিবে। আশ্চর্য এই, বিনোদিনী কোনোদিন দিনের বেলা ঘুমায় না, কিন্তু আশার ঘরে আসিয়া সেদিন তাহার চোখ ঢুলিয়া পড়িল। গায়ে একখানি লাল শাল দিয়া খোলা জানলার দিকে মুখ করিয়া হাতে পাখা রাখিয়া এমনই সুন্দর ভঙ্গিতে ঘুমাইয়া পড়িল যে মহেন্দ্র কহিল, ঠিক মনে হইতেছে যেন ছবি লইবার জন্য ইচ্ছা করিয়া প্রস্তুত হইয়াছে। মহেন্দ্র পা টিপিয়া টিপিয়া ক্যামেরা আনিল। কোন দিক হইতে ছবি লইলে ভালো হইবে তা স্থির করিবার জন্য বিনোদিনীকে অনেকক্ষণ ধরিয়া নানা দিক হইতে বেশ করিয়া দেখিয়া লইতে হইল। এমনকি আর্টের খাতিরে অতি সন্তর্পণে শিয়রের কাছে তাহার খোলা চুল এক জায়গায় একটু সরাইয়া দিতে হইল। পছন্দ না হওয়ায় পুনরায় তাহা সংশোধন করিয়া লইতে হইল। আশাকে কানে কানে কহিল, পায়ের কাছে শালটা একটুখানি বাঁ দিকে সরাইয়া দাও। অপটু আশা কানে কানে কহিল, আমি ঠিক পারিব না, ঘুম ভাঙাইয়া দেব, তুমি সরাইয়া দাও। মহেন্দ্র সরাইয়া দিল। অবশেষে সেই ছবি লইবার জন্য ক্যামেরার মধ্যে কাঁচ পুড়িয়া দিল। অমনি যেন কিসের শব্দে বিনোদিনী নড়িয়া দীর্ঘশ্বাস ফেলিয়া ধরফর করিয়া উঠিয়া বসিল। আশা উচ্চস্বরে হাসিয়া উঠিল। বিনোদিনী বড়ই রাগ করিল। তাহার জ্যোতির্ময় চক্ষু দুইটা হইতে মহেন্দ্রের প্রতি অগ্নিবাণ বর্ষণ করিয়া কহিল, ভারী অন্যায়। মহেন্দ্র কহিল, অন্যায় তাহার আর সন্দেহ নাই, কিন্তু চুরি করিলাম, অথচ চোরাইমাল ঘরে আসিল না। ইহাতে যে আমার ইহকাল পরকাল দুই গেল। অন্যায়টাকে শেষ করিয়া দিয়া তাহার পরে দণ্ড দেবেন। আশা বিনোদিনীকে অত্যন্ত ধরিয়া পড়িল। ছবি লওয়া হইল, কিন্তু প্রথম ছবিটা খারাপ হইয়া গেল, সুতরাং পরের দিন আর একটা ছবি না লইলে চিত্রকর ছাড়িল না। তারপরে আবার দুই সখীকে একত্র করিয়া বন্ধুত্বের চির নিদর্শন স্বরূপ একখানি ছবি তোলার প্রস্তাবে বিনোদিনী না বলিতে পারিল না। কহিল, কিন্তু এইটি শেষ ছবি। শুনিয়া মহেন্দ্র সে ছবিটাকে নষ্ট করিয়া ফেলিল। এমনি করিয়া ছবি তুলিতে তুলিতে আলাপ পরিচয় বহুদূর অগ্রসর হইয়া গেল। বাহির হইতে নাড়া পাইলে ছাই চাপা আগুন আবার জ্বলিয়া ওঠে। নবদম্পতির প্রেমের উৎসাহ যেটুকু মেলান হইতেছিল, তৃতীয় পক্ষের ঘা খাইয়া সেটুকু আবার জাগিয়া উঠিল। আশার হাস্যলাভ করিবার শক্তি ছিল না, কিন্তু বিনোদিনী তা অজস্র যোগাইতে পারিত। এই জন্য বিনোদিনীর অন্তরালে আশা ভারী একটি আশ্রয় পাইল। মহেন্দ্রকে সর্বদাই আমোদের উত্তেজনায় রাখিতে তাহাকে আর অসাধ্য সাধন করিতে হইত না। বিবাহের অল্পকালের মধ্যেই মহেন্দ্র এবং আশা পরস্পরের কাছে নিজেকে নিঃশেষ করিবার উপক্রম করিয়াছিল। প্রেমের সঙ্গীত একেবারেই তার স্বরের নিখাত হইতে শুরু হইয়াছিল। সুদ ভাঙিয়া না খাইয়া তাহারা একেবারে মূলধন উজাড় করিবার চেষ্টায় ছিল। সেই খ্যাপামির বন্যাকে তাহারা প্রাত্যহিক সংসারের সহস্রোতে কেমন করিয়া পরিণত করিবে। নেশার পরের মাঝখানেই যে অবসাদ আসে, সেটা দূর করিতে মানুষ আবার যে নেশা চায়, সে নেশা আশা কোথা হইতে যোগাইবে। এমন সময় বিনোদিনী নবীন রঙিন পাত্র ভরিয়া আশার হাতে আনিয়া দিল। আশা স্বামীকে প্রফুল্ল দেখিয়া আরাম পাইল। এখন আর তাহার নিজের চেষ্টা রহিল না। মহেন্দ্র বিনোদিনী যখন উপহাস পরিহাস করিত, তখন সে কেবল প্রাণ খুলিয়া হাসিতে যোগ দিত। তাস খেলায় মহেন্দ্র যখন আশাকে অন্যায় ফাঁকি দিত, তখন সে বিনোদিনীকে বিচারক মানিয়া সকরুণ অভিযোগের অবতারণা করিত। মহেন্দ্র তাহাকে ঠাট্টা করিলে বা কোনো অসংযত কথা বলিলে সে প্রত্যাশা করিত বিনোদিনী তাহার হইয়া উপযুক্ত জবাব দিবে। এইরূপ তিনজনের সভা জমিয়া উঠিল, কিন্তু তাই বলিয়া বিনোদিনীর কাজে শৈথল্য ছিল না। রাধা ভাড়া, ঘরকন্যা দেখা, রাজলক্ষ্মী সেবা করা সমস্ত সে নিঃশেষপূর্বক সমাধা করিয়া তবে আমোদে যোগ দিত। মহেন্দ্র অস্থির হইয়া বলিত, চাকর দাসীগুলাকে না কাজ করিতে দিয়া তুমি মাটি করিবে দেখিতেছি। বিনোদিনী বলিত, নিজে কাজ না করিয়া মাটি হওয়ার চেয়ে সে ভালো। যাও, তুমি কলেজে যাও। মহেন্দ্র আজ বাদলার দিনটাতে। বিনোদিনী, না, সে হইবে না, তোমার গাড়ি তৈরি হইয়া আছে, কলেজে যাইতে হইবে।
মহেন্দ্র, আমি তো গাড়ি বারণ করিয়া দিয়াছিলাম। বিনোদিনী, আমি বলিয়া দিয়াছি। বলিয়া মহেন্দ্রর কলেজে যাইবার কাপড় আনিয়া সম্মুখে উপস্থিত করিল। মহেন্দ্র, তোমার রাজপুতের ঘরে জন্মানো উচিত ছিল, যুদ্ধকালে আত্মীয়কে বর্ম পরাইয়া দিতে। আমাদের প্রলোভনে ছুটি লওয়া, পড়া ফাঁকি দেওয়া বিনোদিনী কোনো মতেই প্রশ্রয় দিত না। তাহার কঠিন শাসনে দিনে দুপুরে অনিয়ত আমোদ একেবারে উঠিয়া গেল, এবং এইরূপে সায়াহ্নের অবকাশে মহেন্দ্রের কাছে অত্যন্ত রমণীয় লোভনীয় হইয়া উঠিল। তাহার দিনটা নিজের অবসানের জন্য যেন প্রতীক্ষা করিয়া থাকিত। পূর্বে মাঝে মাঝে ঠিক সময় মতো আহার প্রস্তুত হইত না, এবং সেই ছুতা করিয়া মহেন্দ্র আনন্দে কলেজ কামাই করিত। এখন বিনোদিনী স্বয়ং বন্দোবস্ত করিয়া মহেন্দ্রের কলেজের খাওয়া সকাল সকাল ঠিক করিয়া দেয়, এবং খাওয়া হইলেই মহেন্দ্র খবর পায় গাড়ি তৈয়ার। পূর্বে কাপড়গুলো প্রতিদিন এমন ভাঁজ করা, পরিপাটি অবস্থায় পাওয়া দূরে থাক, খোপার বাড়ি আছে কি আলমারির কোন একটি অনির্দিষ্ট স্থানে অগোচরে পড়িয়া আছে, তাহার দীর্ঘকাল সন্ধান ব্যতীত জানা যাইত না। প্রথম প্রথম বিনোদিনী এই সকল বিশৃঙ্খলা লইয়া মহেন্দ্রের সম্মুখে আশাকে সহাস্য ভর্ৎসনা করিত। মহেন্দ্র আশার নিরুপায় নৈপুণ্যহীনতায় সস্নেহে হাসিত। অবশেষে সখী বাৎসল্য বসে আশার হাত হইতে তাহার কর্তব্যভার বিনোদিনী নিজের হাতে কাড়িয়া লইল। ঘরের স্ত্রী ফিরিয়া গেল। চাপকানের বোতাম ছিঁড়িয়া গেছে। আশা আশু তাহার কোনো উপায় করিতে পারিতেছে না। বিনোদিনী দ্রুত আসিয়া হতবুদ্ধি আশার হাত হইতে চাপকান কাড়িয়া লইয়া চটাপট সেলাই করিয়া দেয়। একদিন মহেন্দ্র প্রস্তুতন্নে বিড়ালে মুখ দিল। আশা ভাবিয়া অস্থির। বিনোদিনী তখনই রান্নাঘর গিয়া কোথা হইতে কি সংগ্রহ করিয়া গুছাইয়া কাজ চালাইয়া দিল। আশা আশ্চর্য হইয়া গেল। মহেন্দ্র এইরূপ আহারে ও আচ্ছাদনে, কর্মে ও বিশ্রামে সর্বত্রই নানা আকারে বিনোদিনীর সেবায়স্ত অনুভব করিতে লাগিল। বিনোদিনীর রচিত পশমের জুতা তাহার পায়ে, এবং বিনোদিনীর বোনা পশমের গলাবস্ত্র তাহার কণ্ঠদেশে এমন যেন কোমল মানসিক সংস্পর্শের মতো বেষ্টন করিল। আশা আজকাল সখী অস্ত্রের প্রসাধনে পরিপাটি পরিচ্ছন্ন হইয়া সুন্দর বেশে সুগন্ধ মাখিয়া মহেন্দ্রের নিকট উপস্থিত হয়। তাহার মধ্যে যেন কতকটা আশার নিজের, কতকটা আর একজনার। তাহার সাজসজ্জা সৌন্দর্যে আনন্দে সে যেন গঙ্গা যমুনার মতো তাহার সখীর সঙ্গে মিলিয়া গেছে। বিহারী আজকাল পূর্বের মতো আদর নাই, তাহার ডাক পড়ে না। বিহারী মহেন্দ্রকে লিখিয়া পাঠাইয়াছিল, কাল রবিবার আছে, দুপুরবেলা আসিয়া সে মহেন্দ্রর মা রান্না খাইবে। মহেন্দ্র দেখিল রবিবারটা নিতান্তই মাটি হয়, তাড়াতাড়ি লিখিয়া পাঠাইল, রবিবারে বিশেষ কাজে তাহাকে বাহিরে যাইতে হইবে। তবু বিহারী আহার আনতে একবার মহেন্দ্রর বাড়ির খোঁজ লইতে আসিল। বেহারার কাছে শুনিল মহেন্দ্র বাড়ি হইতে বাহিরে যায় নাই। মহিন্দা বলিয়া সিঁড়ি হইতে হাঁকিয়া বেহারী মহেন্দ্রের ঘরে ঢুকিল। মহেন্দ্র অপ্রস্তুত হইয়া কহিল, ভারী মাথা ধরিয়াছে, বলিয়া তাকিয়ার ঠেস দিয়া পড়িল। আশা সে কথা শুনিয়া এবং মহেন্দ্রের মুখের ভাব দেখিয়া শশব্যস্ত হইয়া উঠিল। কি করা কর্তব্য স্থির করিবার জন্য বিনোদিনীর মুখের দিকে চাহিল। বিনোদিনী বেশ জানিত ব্যাপারটা গুরুতর নহে, তবু অত্যন্ত উদ্বিগ্নভাবে কহিল, অনেকক্ষণ বসিয়া আছো, একটুখানি শোও, আমি ওডিকোলন আনিয়া দিই। মহেন্দ্র বলিল, থাক, দরকার নাই। বিনোদিনী শুনিল না, দ্রুতপদে ওডিকোলন বরফ জল মিশাইয়া উপস্থিত করিল। আশার হাতে ভিজা রুমাল দিয়া কহিল, মহেন্দ্র ওর মাথা বাঁধিয়া দাও। মহেন্দ্র বারবার বলিতে লাগিল, থাক না। বিহারী অবরুদ্ধ হাস্যে নীরবে অভিনয় দেখিতে লাগিল। মহেন্দ্র সগর্বে ভাবিল, বিহারীটা দেখুক আমার কত আদর। আশা বিহারীর সম্মুখে লজ্জাকম্পিত হস্তে ভালো করিয়া বাঁধিতে পারিল না। ফোঁটাখানিক ওডিকোলন গড়াইয়া মহেন্দ্রের চোখে পড়িল। বিনোদিনী আশার হাত হইতে রুমাল লইয়া সুনিপুণ করিয়া বাঁধিল। আর একটা বস্ত্রখণ্ডে ওডিকোলন ভিজাইয়া অল্প অল্প করিয়া নিংড়াইয়া দিল। আশা মাথার ঘোমটা টানিয়া পাখা করিতে লাগিল। বিনোদিনী স্নিগ্ধস্বরে জিজ্ঞাসা করিল, মহেন্দ্রবাবু আরাম পাচ্ছেন কি? এইরূপ কণ্ঠস্বরে মধু ডালিয়া দিয়া বিনোদিনী দ্রুত কটাক্ষে একবারে বিহারীর মুখের দিকে চাহিয়া লইল। দেখিল বিহারীর চক্ষু কৌতুকে হাসিতেছে। সমস্ত ব্যাপারটা তাহার কাছে প্রহসন। বিনোদিনী বুঝিয়া লইল, এ লোকটাকে ভোলানো সহজ ব্যাপার নহে, কিছুই ইহার নজর এড়ায় না। বিহারী হাসিয়া কহিল, বিনোদ বৌঠান, এমনতর সুশ্রতা পাইলে রোগ সারিবে না, বাড়িয়া যাইবে। বিনোদিনী, তা কেমন করিয়া জানিব? আমরা মূর্খ মেয়ে মানুষ, আপনাদের ডাক্তারি শাস্ত্রে বুঝি এই মত লেখা আছে? বিহারী, আছেই তো, সেবা দেখিয়া আমারও কপাল ধরিয়া উঠিতেছে।
কিন্তু পোড়া কপালকে বিনা চিকিৎসাতেই ঝটপট সারিয়া উঠিতে হয়। মহিন্দার কপালের জোর বেশি। বিনোদিনী ভিজা বস্ত্রখণ্ড রাখিয়ে দেয়া কহিল, কাজ নাই, বন্ধুর চিকিৎসা বন্ধুতেই করুন। বিহারীর সমস্ত ব্যাপার দেখিয়া ভেতরে ভেতরে বিরক্ত হইয়া উঠিয়াছিল। এ কয়দিন সে অধ্যয়নে ব্যস্ত ছিল। ইতিমধ্যে মহেন্দ্র, বিনোদিনী ও আশা মিলিয়া আপনা আপনি যে এতখানি তাল পাকাইয়া তুলিয়াছে তাহা সে জানিত না। আর সে বিনোদিনীকে বিশেষ করিয়া দেখিল, বিনোদিনীও তাহাকে দেখিয়া লইল। বিহারী কিছু তীক্ষ্ণ স্বরে কহিল, ঠিক কথা, বন্ধুর চিকিৎসা বন্ধুই করিবে। আমি মাথা ধরা আনিয়াছিলাম, আমি তাহা সঙ্গে লইয়া চলিলাম। ওডিকলন আর বাজে খরচ করিবেন না। আশার দিকে চাহিয়া কহিল, বৌঠান, চিকিৎসা করিয়া রোগ সারানোর চেয়ে রোগ না হইতে দেওয়াই ভালো। বিহারী ভাবিল, আর দূরে থাকিলে চলিবে না, যেমন করিয়া হোক ইহাদের মাঝখানে আমাকেও একটু স্থান লইতে হইবে। ইহাদের কেহই আমাকে চাহিবে না, তবু আমাকে থাকিতে হইবে। বিহারী আহ্বান অভ্যর্থনার অপেক্ষা না রাখিয়াই মহেন্দ্রের বুজ্জের মতো প্রবেশ করিতে লাগিল। বিনোদিনীকে কহিল, বিনোদ বৌঠান, এই ছেলেটিকে ইহার মা মাটি করিয়াছে, বন্ধু মাটি করিয়াছে, স্ত্রীও মাটি করিতেছে, তুমিও সেই দলে না ভিড়িয়া একটি নতুন পথ দেখাও, দোহাই তোমার। মহেন্দ্র অর্থাৎ বিহারী অর্থাৎ আমার মতো লোক যাহাকে কেউ কোনো কালে পৌঁছে না, মহেন্দ্র, তাহাকে মাটি করো। মাটি হইবার উমেদারি সহজ নয় হে বিহারী, বরখাস্ত বেশ করিলেই হয় না। বিনোদিনী হাসিয়া কহিল, মাটি হইবার ক্ষমতা থাকা চাই বিহারীবাবু। বিহারীবাবু কহিল, নিজ গুণ না থাকিলেও হাতের গুণে হইতে পারে, একবার প্রশ্রয় দিয়া দেখই না। বিনোদিনী, আগে হইতে প্রস্তুত হইয়া আসিলে কিছু হয় না, অসাবধান থাকিতে হয়। কি বলো ভাই চোখের বালি, তোমার এই দেওরের ভার তুমিই লও না ভাই। আশা তাহার 2 আঙুল দিয়ে ঠেলিয়া দিল। বিহারী এ ঠাট্টায় যোগ দিল না। আশার সম্বন্ধে বিহারী কোনো ঠাট্টা সহিবে না, এটুকু বিনোদিনীর কাছে এড়াইতে পারে নাই। বিহারী আশাকে শ্রদ্ধা করে এবং বিনোদিনীকে হালকা করিতে চায়, ইহা বিনোদিনীকে বিধিল। সে পুনরায় আশাকে কহিল, তোমার এই ভিক্ষুক দেওরটি আমাকে উপলক্ষ করিয়া তোমারই কাছে আদর ভিক্ষা করিয়াছে, কিছু দে ভাই। আশা অত্যন্ত বিরক্ত হইল। ক্ষণকালের জন্য বিহারীর মুখ লাল হইল। পরক্ষণে হাসিয়া কহিল, আমার বেলাতেই কি পরের উপর বরাত চালাইবে, আর মহিন্দার সঙ্গেই নগদ কারবার। বিহারী সমস্ত মাটি করিতে আসিয়াছে। বিনোদিনী ইহা বুঝিতে বাকি রহিল না, বুঝিল বিহারীর সম্মুখে সশস্ত্রে থাকিতে হইবে। মহেন্দ্র বিরক্ত হইল। খোলসা কথায় কবিত্বের মাধুর্য নষ্ট হয়। সে ঈষৎ তীব্র স্বরেই বলিল, বিহারী, তোমার মহিন্দা কোনো কারবারে যান না, হাতে যা আছে তাতেই তিনি সন্তুষ্ট। বিহারী, তিনি না যেতে পারেন, কিন্তু ভাগ্যে লেখা থাকিলে কারবারের ঢেউ বাহির হইতে আসিয়া লাগে। বিনোদিনী, আপনার উপস্থিত হাতে কিছুই নাই, কিন্তু আপনার ঢেউটা কোন দিক হইতে আসিতেছে বলিয়া সে সকট্ট হাস্যে আশাকে টিপিল। আশা বিরক্ত হইয়া উঠিয়া গেল। বিহারী পরাভূত হইয়া ক্রোধে নীরব হইল। উঠিবার উপক্রম করিতেই বিনোদিনী কহিল, হতাশ হইয়া যাবেন না বিহারীবাবু, আমি চোখের বালিকে পাঠাইয়া দিতেছি। বিনোদিনী চলিয়া যাইতেই সভাভঙ্গে মহেন্দ্র মনে মনে রাগিল। মহেন্দ্রের অপ্রসন্ন মুখ দেখিয়া বিহারী রুদ্র আবেগ উচ্ছ্বাসিত হইয়া উঠিল। কহিল, মহিন্দা, নিজের সর্বনাশ করিতে চাও করো, বরাবর তোমার সেই অভ্যাস হইয়া আসিয়াছে, কিন্তু যে সরল হৃদয়া সাধ্বী তোমাকে একান্ত বিশ্বাসে আশ্রয় করিয়া আছে তাহার সর্বনাশ করিও না। এখনও বলিতেছি, তাহার সর্বনাশ করিও না। বলিতে বলিতে বিহারীর কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল। মহেন্দ্র রুদ্ধরোষে কহিল, বিহারী, তোমার কথা আমি কিছুই বুঝিতে পারিতেছি না, হেয়ালি ছাড়িয়া স্পষ্ট কথা কও। বিহারী কহিল, স্পষ্টই কহিব। বিনোদিনী তোমাকে ইচ্ছা করিয়া অধর্মের দিকে টানিতেছে এবং তুমি না জানিয়া মুড়ের মতো অপথে পা বাড়াইতেছ। মহেন্দ্র গর্জন করিয়া উঠিয়া কহিল, মিথ্যা কথা। তুমি যদি ভদ্রলোকের মেয়েকে এমন অন্যায় সন্দেহের চোখে দেখো তবে অন্তপুরে তোমার আসা উচিত নয়। এমন সময় একটি থালায় মিষ্টান্ন সাজাইয়া বিনোদিনী হাস্যমুখে তা বিহারীর সম্মুখে রাখিল। বিহারী কহিল, এ কি ব্যাপার, আমার তো ক্ষুধা নাই। বিনোদিনী কহিল, সে কি হয়, একটু মিষ্টি মুখ করিয়া আপনাকে যাইতে হইবে। বিহারী হাসিয়া কহিল, আমার দরখাস্ত মঞ্জুর হইল বুঝি? সমাদর আরম্ভ হইল। বিনোদিনী অত্যন্ত টিপিয়া হাসিল। কহিল, আপনি যখন দেওর তখন সম্পর্কে যে জোর আছে, যেখানে দাবি করা চলে সেখানে ভিক্ষা করা কেন? আদর যে কাড়িয়া লইতে পারেন, কি বলেন মহেন্দ্রবাবু? মহেন্দ্রবাবু তখন বাক্যস্ফূর্তি হইতেছিল না।
বিনোদিনী, বিহারীবাবু লজ্জা করিয়া খাইতেছেন না, না রাগ করিয়া? আর কাহাকে ডাকিয়া আনিতে হইবে? বিহারী, কোনো দরকার নাই, যাহা পাইলাম তাহাই প্রচুর। বিনোদিনী, ঠাট্টা, আপনার সঙ্গে পারিবার জো নাই। মিষ্টান্ন দিলেও মুখ বন্ধ হয় না। রাত্রে আসা মহেন্দ্রর নিকটে বিহারী সম্বন্ধে রাগ প্রকাশ করিল। মহেন্দ্র অন্য দিনের মতো হাসিয়া উড়াইয়া দিল, সম্পূর্ণ যোগ দিল। প্রাতকালে উঠিয়াই মহেন্দ্র বিহারীর বাড়ি গেল। কহিল, বিহারী, বিনোদিনী হাজার হোক ঠিক বাড়ির মেয়ে নয়। তুমি সামনে আসিলে সে যেন একটু কিছু বিরক্ত হয়। বিহারী কহিল, তাই নাকি? তবে কাজটা ভালো হয় না। তিনি যদি আপত্তি করেন তার সামনে নাই গেলাম। মহেন্দ্র নিশ্চিন্ত হইল। এত সহজে এই অপ্রিয় কাজ শেষ হইবে তা সে মনে করে নাই। বিহারীকে মহেন্দ্র ভয় করিত। সেই দিন বিহারী মহেন্দ্রের অন্তপুরে গিয়া কহিল, বিনোদ বৌঠান, মাপ করিতে হইবে। বিনোদিনী, কেন বিহারীবাবু? বিহারী, মহেন্দ্রর কাছে শুনিলাম আমি অন্তপুরে আপনার সামনে বাহির হই বলিয়া আপনি বিরক্ত হইয়াছেন, তাই ক্ষমা চাহিয়া বিদায় হইব। বিনোদিনী, সে কি হয় বিহারীবাবু? আমি আজ আছি, কাল নাই। আপনি আমার জন্য কেন যাইবেন? এত গোল হইবে জানিলে আমি এখানে আসিতাম না। এই বলিয়া বিনোদিনী মুখ ম্লান করিয়া যেন অশ্রু সংবরণ করিতে দ্রুতপদে চলিয়া গেল। বিহারী ক্ষণকালের জন্য মনে করিল, মিথ্যা সন্দেহ করিয়া আমি বিনোদিনীকে অন্যায় আঘাত করিয়াছি। সেদিন সন্ধ্যাবেলায় রাজলক্ষ্মী বিপন্নভাবে আসিয়া কহিল, মহিন, বিপিনের বউ যে বাড়ি যাইবে বলিয়া ধরিয়া বসিয়াছে। মহেন্দ্র কহিল, কেন মা, এইখানে তার কি অসুবিধা হইতেছে? রাজলক্ষ্মী, অসুবিধা না, বউ বলিতেছে তাহার মতো সমর্থ বয়সের বিধবা মেয়ে পরের বাড়ি বেশি দিন থাকিলে লোকে নিন্দা করিবে। মহেন্দ্র ক্ষুব্ধভাবে কহিল, এ বুঝি পরের বাড়ি হইল? বিহারী বসিয়াছিল। মহেন্দ্র তার প্রতি ভর্ৎসনা দৃষ্টি নিক্ষেপ করিল। অনুতপ্ত বিহারী ভাবিল, কাল আমার কথাবার্তায় একটু যেন নিন্দার আভাস ছিল। বিনোদিনী বোধহয় তাহাতেই বেদনা পাইয়াছে। স্বামী স্ত্রী উভয়ে মিলিয়া বিনোদিনীর ওপর অভিমান করিয়া বসিল। ইনি বলিলেন, আমাদের পর মনে করো ভাই। উনি বলিলেন, এতদিন পরে আমরা পর হইলাম। বিনোদিনী কহিল, আমাকে কি তোমরা চিরকাল ধরিয়া রাখিবে ভাই? মহেন্দ্র কহিল, এত কি আমাদের স্পর্ধা? আশা কহিল, তবে কেন এমন করিয়া আমাদের মন কাড়িয়া লইলে? সেদিন কিছুই স্থির হইল না। বিনোদিনী কহিল, না ভাই, কাজ নাই, দুদিনের জন্য মায়া না বাড়ানোই ভালো, বলিয়া ব্যাকুল চক্ষে একবার মহেন্দ্রের মুখের দিকে চাহিল। পরদিন বিহারী আসিয়া কহিল, বিনোদ বৌঠান যাবার কথা কেন বলিতেছেন? কিছু দোষ করিয়াছে কি, তাহারই শাস্তি? বিনোদিনী একটু মুখ ফিরিয়া কহিল, দোষ আপনি কেন করিবেন? আমার অদৃষ্টের দোষ। বিহারী, আপনি যদি চলিয়া যান তো আমারই কেবল মনে হইবে আমারই উপর রাগ করিয়া গেলেন। বিনোদিনী করুণ চক্ষে মিনতি প্রকাশ করিয়া বিহারীর মুখের দিকে চাহিল। কহিল, আমার কি থাকা উচিত হয় আপনিই বলুন না। বিহারী মুশকিলে পড়িল। থাকা উচিত একথা সে কেমন করিয়া বলিবে। কহিল, অবশ্য আপনাকে তো যাইতেই হইবে, না হয় আর 2-4 দিন থাকিয়া গেলেন, তাহাতে ক্ষতি কি? বিনোদিনী চক্ষু নত করিয়া কহিল, আপনারা সকলে আমাকে থাকিবার জন্য অনুরোধ করিতেছেন। আপনাদের কথা এড়াইয়া যাওয়া আমার পক্ষে কঠিন, কিন্তু আপনারা বড় অন্যায় করিতেছেন। বলিতে বলিতে তার ঘন দীর্ঘ চক্ষু পল্লবের মধ্য দিয়া মোটা মোটা অশ্রুর ফোঁটা দ্রুত বেগে গড়াইয়া পড়িতে লাগিল। বিহারী এই নীরব অসস্র অশ্রুজলে ব্যাকুল হইয়া বলিয়া উঠিল, কয়দিন মাত্র আসিয়া আপনার গুণে আপনি সকলকে বশ করিয়া লইয়াছেন, সেই জন্যই আপনাকে কেউ সারিতে চায় না। কিছু মনে করবেন না বিনোদ বৌঠান, এমন লক্ষ্মীকে কে ইচ্ছা করিয়া বিদায় দেয়? আশা এক কোণে ঘোমটা দিয়া বসিয়াছিল, সে আঁচল তরিয়া ঘন ঘন চোখ মুছিতে লাগিল। ইহার পর বিনোদিনী আর যাইবার কথা উত্থাপন করিল না। মাঝখানে এই গোলমালটা একেবারে মুছিয়া ফেলিবার জন্য মহেন্দ্র প্রস্তাব করিল, আসছে রবিবার দমদমের বাগানে চড়িভাতি করিয়া আসা যাক। আশা অত্যন্ত উৎসাহিত হইয়া উঠিল। বিনোদিনী কিছুতেই রাজি হইল না। মহেন্দ্র ও আশা বিনোদিনীর আপত্তিতে ভারী মুচড়াইয়া গেল। তাহারা মনে করিল, আজকাল বিনোদিনী কেমন যেন দূরে সরিয়া যাইবার উপক্রম করিতেছে। বিকালবেলায় বিহারী আসিবা মাত্র বিনোদিনী কহিল, দেখুন তো বিহারী বাবু, মহিন্দা দমদমের বাগানে চড়িভাতি করিতে যাইবেন, আমি সঙ্গে যাইতে চাহি না বলিয়া আজ সকাল হইতে দুইজনে মিলিয়া রাগ করিয়া বসিয়াছেন। বিহারী কহিল, অন্যায় রাগ করেন নাই, আপনি না গেলে ইহাদের চড়াইভাতি যে কাণ্ড হইবে, অতি বড় শত্রু যেন
তেমন না হয়। বিনোদিনী, চলুন না বিহারীবাবু, আপনি যদি যান তবে আমি যাইতে রাজি আছি। বিহারী, উত্তম কথা, কিন্তু কর্তার ইচ্ছার কর্ম, কর্তা কি বলেন? বিহারীর প্রতি বিনোদিনীর এই বিশেষ পক্ষপাত কর্তা গৃহিণী উভয়ই মনে মনে ক্ষুণ্ণ হইল। বিহারীকে সঙ্গে লইবার প্রস্তাবে মহেন্দ্র অর্ধেক উৎসাহ উড়িয়া গেল। বিহারীর উপস্থিতি বিনোদিনীর পক্ষে সকল সময় অপ্রিয়। এই কথাটা বন্ধুর মনে মুদ্রিত করিয়া দেবার জন্য মহেন্দ্র ব্যস্ত, কিন্তু অতঃপর বিহারীকে আটক করিয়া রাখা অসাধ্য হইবে। মহেন্দ্র কহিল, তা বেশ তো, ভালোই তো, কিন্তু বিহারী, তুমি যেখানে যাও একটা হাঙ্গামা না করিয়া ছাড়ো না। হয়তো সেখানে পাড়া হইতে রাজ্যের ছেলে জোটাইয়া বসিবে, নয়তো কোনো গোড়ার সঙ্গে মারামারি বাঁধাইয়া দিবে, কিছু বলা যায় না। বিহারী মহেন্দ্রের আন্তরিক অনিচ্ছা বুঝিয়া মনে মনে হাসিল, কহিল, সেই তো সংসারের মজা, কিসে কি হয়, কোথায় কি ফ্যাসাদ ঘটে, আগে হইতে কিছুই বলিবার জো নাই। বিনোদ বৌঠান, ভোরের বেলায় ছাড়িতে হইবে, আমি ঠিক সময় আসিয়া হাজির হইব। রবিবার ভোরে জিনিসপত্র ও চাকর বাকরের জন্য একখানি থার্ড ক্লাস ও মনিবদের জন্য একখানি সেকেন্ড ক্লাস গাড়ি ভাড়া করিয়া আনা হইয়াছে। বিহারী মস্ত একটি প্যাক বাস্ক সঙ্গে করিয়া যথাসময়ে আসিয়া উপস্থিত। মহেন্দ্র কহিল, ওটা আবার কি আনিলে? চাকরদের গাড়িতে তো আর ধরিবে না। বিহারী কহিল, ব্যস্ত হইও না দাদা, সমস্ত ঠিক করিয়া দিতেছি। বিনোদিনী ও আশা গাড়িতে প্রবেশ করিল। বিহারীকে লইয়া কি করিবে মহেন্দ্র তাই ভাবিয়া একটু ইতস্তত করিতে লাগিল। বিহারী বোঝাটা গাড়ির মাথায় তুলিয়া দিয়া ঝট করিয়া কোচবাসকে চড়িয়া বসিল। মহেন্দ্র হাঁপ ছাড়িয়া বাঁচিল। সে ভাবিতেছিল বিহারী ভিতরেই বসে কি করে, তাহার ঠিক নাই। বিনোদিনী ব্যস্ত হইয়া বলিতে লাগিল, বিহারী বাবু, পড়িয়া যাবেন না তো? বিহারী শুনিতে পাইয়া কহিল, ভয় করিবেন না, পতন ও মূর্ছা ওটা আমার পার্টের মধ্যে নেই। গাড়ি চলিতে মহেন্দ্র কহিল, আমি না হয় উপরে গিয়া বসি, বিহারীকে ভেতরে পাঠিয়া দিই। আশা ব্যস্ত হইয়া তাহার চাদর চাপিয়া কহিল, না, তুমি যাইতে পারিবে না। বিনোদিনী কহিল, আপনার অভ্যাস নাই, কাজ কি, যদি পড়িয়া যান? মহেন্দ্র উত্তেজিত হইয়া কহিল, পড়িয়া যাব, কক্ষণও না, বলিয়া তখনই বাহির হইতে উদ্যত হইল। বিনোদিনী কহিল, আপনি বিহারীবাবুকে দোষ দেন, কিন্তু আপনিই তো হাঙ্গামা বাঁধাইতে অদ্বিতীয়। মহেন্দ্র মুখ ভার করিয়া কহিল, আচ্ছা, এক কাজ করা যাক, আমি একটি আলাদা গাড়ি ভাড়া করিয়া যাই, বিহারী ভেতরে আসিয়া বসুক। আশা কহিল, তা যদি হয় তবে আমিও তোমার সঙ্গে যাইব। বিনোদিনী কহিল, আর আমি বুঝি গাড়ি হইতে লাফাইয়া পড়িব? এমনই গোলমাল করিয়া কথাটা থামিয়া গেল। মহেন্দ্র সমস্ত পথ মুখ অত্যন্ত গম্ভীর করিয়া রহিল। দমদমের বাগানে গাড়ি পৌঁছিল। চাকরদের গাড়ি অনেক আগে ছড়াইয়া গেল, কিন্তু এখনো তাহার খোঁজ নাই। শরৎকালের প্রাতকাল অতি মধুর। রৌদ্র উঠিয়া শিশির মরিয়া গেছে, কিন্তু গাছপালা নির্মল আলোকে ঝলমল করিতেছে। প্রাচীরের গায়ে সেপালি গাছের সারি রহিয়াছে, তলদেশে ফুলে আচ্ছন্ন এবং গন্ধে আমোদিত। আশা কলিকাতার ইষ্টক বন্ধন হইতে বাগানের মধ্যে ছাড়া পাইয়া বন্য মৃগের মতো উল্লাসিত হইয়া উঠিল। সে বিনোদিনীকে লইয়া রাশিকৃত ফুল কুড়াইল, গাছ হইতে পাকা আতা পাড়িয়া আতা গাছের তলায় বসিয়া খাইল। দুই সখীতে দিঘির জলে পড়িয়া দীর্ঘকাল ধরিয়া চান করিল। এই দুই নারীতে মিলিয়া একটি নিরর্থক আনন্দে গাছের ছায়া এবং শাখাচ্যুত আলোকে দিঘির জল এবং নিকুঞ্জের পুষ্পপল্লবকে পুলকিত সচেতন করিয়া তুলিল। স্নানের পরে দুই সখী আসিয়া দেখিল চাকরদের গাড়ি তখনও আসিয়া পৌঁছে নাই। মহেন্দ্র বাড়ির বারান্দায় চৌকি লইয়া অত্যন্ত শুষ্ক মুখে একটি বিলাতি দোকানের বিজ্ঞাপন পড়িতেছে। বিনোদিনী জিজ্ঞাসা করিল, বিহারীবাবু কোথায়? মহেন্দ্র সংক্ষেপে উত্তর করিল, জানি না। বিনোদিনী, চলুন তাহাকে খুঁজিয়া বাহির করিগে। মহেন্দ্র, তাহাকে কেউ চুরি করিয়া লইবে এমন আশঙ্কা নাই, না খুঁজিলেও পাওয়া যাইবে। বিনোদিনী, কিন্তু তিনি হয়তো আপনার জন্য ভাবিয়া মরিতেছে, পাছে দুর্লভ রত্ন খোয়াই যায়, তাহাকে সান্ত্বনা দিয়া আসা যাক। জলাশয়ের ধারে প্রকাণ্ড একটি বাঁধানো বটগাছ আছে, সেইখানে বিহারী তার প্যাক বাস্ক খুলিয়া একটি কেরোসিন চুলা বাহির করিয়া জল গরম করিতেছে। সকলে আসিবা মাত্র আতিথ্য করিয়া বাধা বেদির ওপর বসাইয়া এক এক পেয়ালা গরম চা ও ছোট রেকাবিতে দুই একটা মিষ্টান্ন ধরিয়া দিল। বিনোদিনী বারবার বলিতে লাগিল, ভাগ্য, বিহারীবাবু সমস্ত উদ্যোগ করিয়া আনিয়াছিলেন, তাই তো রক্ষা, না হলে চা না পাইলে মহেন্দ্রবাবুর কি দশা হইত। চা পাইয়া মহেন্দ্র বাঁচিয়া গেল, তবু বলিল,
বিহারীর সমস্ত বাড়াবাড়ি। চড়িভাতি করিতে আসিয়াছে, এখানেও সমস্ত দোস্তর মতো আয়োজন করিয়া আসিয়াছে, ইহাতে মজা থাকে না। বিহারী কহিল, তবে দাও ভাই তোমার চায়ের পেয়ালা, তুমি না খাইয়া মজা করোগে, বাধা দেব না। বেলা হয়, চাকররা আসিল না। বিহারী বাস্ক হইতে আহারাদি সর্বপ্রকার সরঞ্জাম বাহির হইতে লাগিল। চাল, ডাল, তরি তরকারি এবং ছোট ছোট বোতলে পেশা মশলা আবিষ্কৃত হইল। বিনোদিনী আশ্চর্য হইয়া বলিতে লাগিল, বিহারী বাবু, আপনি যে আমাদেরও ছাড়াইয়াছেন। ঘরে তো গৃহিণী নাই, তবে শিখিলেন কোথা হইতে? বিহারী কহিল, প্রাণের দায় শিখিয়াছি, নিজের যত্ন নিজেকেই করিতে হয়। বিহারী নিতান্ত পরিহাস করিয়া কহিল, কিন্তু বিনোদিনী গম্ভীর হইয়া বিহারীর মুখের করুণ চক্ষের কৃপাবর্ষণ করিল। বিহারী ও বিনোদিনীতে মিলিয়া রাধা বাড়া পবিত্র হইল। আশা ক্ষীণ সংকুচিতভাবে হস্তক্ষেপ করিতে আসিলে বিহারী তাহাকে বাধা দিল। অপটু মহেন্দ্র সাহায্য করিবার কোনো চেষ্টাও করিল না। সে গুড়ির ওপর হেলান দিয়া একটি পায়ের ওপর আরেকটি পা তুলিয়া কম্পিত বটপত্রের ওপর রৌদ্রকিরণের নৃত্য দেখিতে লাগিল। রন্ধন প্রায় শেষ হইলে পর বিনোদিনী কহিল, মহিনবাবু, আপনি ওই বটের পাতা গুনিয়া শেষ করিতে পারিবেন না, এবারে চান করিতে যান। ভৃত্যের দল এতক্ষণে জিনিসপত্র লইয়া উপস্থিত হইল। তাহাদের গাড়ি পথের মধ্যে ভাঙিয়া গিয়াছিল। তখন বেলা দুপুর হইয়া গেছে। আহারান্তে সেই বটগাছের তলায় তাস খেলিবার প্রস্তাব হইল। মহেন্দ্র কোনো মতেই গা দিল না এবং দেখিতে দেখিতে ছায়াতলে ঘুমাইয়া পড়িল। আশা বাড়ির মধ্যে গিয়া দ্বার রুদ্ধ করিয়া বিশ্রামের উদ্যোগ করিল। বিনোদিনী মাথার উপর একটুখানি কাপড় তুলিয়া দিয়া কহিল, তবে আমি ঘরে যাই। বিহারী কহিল, কোথায় যাইবেন? একটু গল্প করুন, আপনাদের দেশের কথা বলুন। ক্ষণে ক্ষণে উষ্ণ মধ্যাহ্নের বাতাস তরুপল্লব মর্মরিত করিয়া চলিয়া গেল। ক্ষণে ক্ষণে দিঘির পাড়ে জাম গাছের ঘনপত্রের মধ্য হইতে কোকিল ডাকিয়া উঠিল। বিনোদিনী তাহার ছেলেবেলাকার কথা বলিতে লাগিল, তাহার বাপ মায়ের কথা, তাহার বাল্য সাথীর কথা। বলিতে বলিতে তাহার মাথা হইতে কাপড়টুকু খসিয়া পড়িল। বিনোদিনীর মুখের খর যৌবনের যে একটি দীপ্তি সর্বদাই বিরাজ করিত, বাল্যস্মৃতির ছায়া আসিয়া তাহাকে স্নিগ্ধ করিয়া দিল। বিনোদিনীর চক্ষে যে কৌতুক তীব্র কটাক্ষ দেখিয়া তীক্ষ্ণ দৃষ্টি বিহারী মনে এ পর্যন্ত নানা প্রকার সংশয় উপস্থিত হইয়াছিল, সেই উজ্জ্বল কৃষ্ণ জ্যোতি যখন একটি শান্ত সজল রেখায় মিলান হইয়া আসিল, তখন বিহারী যেন আরেকটি মানুষ দেখিতে পাইল। সেই দীপ্তিমণ্ডলের কেন্দ্রস্থলে কেবল হৃদয়টুকু এইখানে সুধা দ্বারা সরস হইয়া আছে। অপরিতৃপ্ত রঙ্গরস কৌতুক বিলাসের দহন জ্বালায় এখনো নারী প্রকৃতি শুকাইয়া যায় নাই। বিনোদিনী স্বলজ্জে সতী স্ত্রীভাবে একান্ত ভক্তিবরে পতিসেবা করিতেছে। কল্যাণ পরিপূর্ণা জননীর মতো সন্তানকে কোলে ধরিয়া আছে। এ ছবি ইতিপূর্বে মুহূর্তের জন্যও বিহারীর মনে উদিত হয় নাই। আজ যেন রঙ্গমঞ্চের পটখানা ক্ষণকালের জন্য উড়িয়া গিয়া ঘরের ভেতরকার একটি মঙ্গল দৃশ্য তাহার চোখে পড়িল। বিহারী ভাবিল, বিনোদিনী বাহিরে বিলাসিনী যুবতী বটে, কিন্তু তাহার অন্তরে একটি পূজরত নারী নিরসনে তপস্যা করিতেছে। বিহারী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে কহিল, প্রকৃতি আপনাকে মানুষ আপনিও জানিতে পারে না, অন্তর্যামী জানে। অবস্থা বিপাকে যেটা বাহিরে গড়িয়া ওঠে, সংসারের কাছে সেইটিই সত্য। বিহারী কথাটাকে থামিতে দিল না, প্রশ্ন করিয়া জাগাইয়া রাখিতে লাগিল। বিনোদিনী এ সকল কথা এ পর্যন্ত এমন করিয়া শোনাইবার লোক পায় নাই। বিশেষত কোনো পুরুষের কাছে সে এমন আত্মবিস্মৃতি স্বাভাবিকভাবে কথা কহে নাই। আজ অজস্র কলকণ্ঠে নিতান্ত সহজ হৃদয়ের কথা বলিয়া তাহার সমস্ত প্রকৃতি যেন নববারিধারায় স্নাত স্নিগ্ধ ও পরিতৃপ্ত হইয়া গেল। ভোরে উঠিবার উপদ্রবে ক্লান্ত মহেন্দ্র 5টার সময় ঘুম ভাঙিল। বিরক্ত হইয়া কহিল, এবার ফিরিবার উদ্যোগ করা যাক। বিনোদিনী কহিল, আর একটু সন্ধ্যা করিয়া গেলে কি ক্ষতি আছে? মহেন্দ্র কহিল, না, শেষকালে মাতাল গোড়ার হাতে পড়িতে হইবে। জিনিসপত্র গুছাইয়া তুলিতে অন্ধকার হইয়া আসিল। এমন সময় চাকর আসিয়া খবর দিল, ঠিকা গাড়ি কোথায় গেছে, খুঁজিয়া পাওয়া যাইতেছে না। গাড়ি বাগানে বাহিরে অপেক্ষা করিতেছিল। 2 জন গোড়া দারোয়ানের প্রতি বল প্রকাশ করিয়া স্টেশনে লইয়া গেছে। আর একটা গাড়ি ভাড়া করিতে চাকরদের পাঠিয়ে দেওয়া হলো। বিরক্ত মহেন্দ্র কেবলই মনে মনে কহিতে লাগিল, আজ দিনটা মিথ্যা মাটি হইয়াছে। অধৈর্য সে আর কিছুতেই গোপন করিতে পারে না। এমনই হইল। শুক্লপক্ষের চাঁদ ক্রমে শাখা জাল জড়িত দিক প্রান্তে হইতে মুক্ত আকাশে আরোহণ করিল।
নিস্তব্ধ নিষ্কম্প বাগান ছায়ালোক খচিত হইয়া উঠিল। আজ এই মায়ামণ্ডিত পৃথিবীর মধ্যে বিনোদিনী আপনাকে কি একটা অপূর্বভাবে অনুভব করিল। আর সে যখন তরু বিথিকার মধ্যে অশোক জড়াইয়া ধরিল, তাহার মধ্যে প্রণয়ের কৃত্রিমতা কিছুই ছিল না। আশা দেখিল বিনোদিনীর দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতেছে। আশা ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিল, কি ভাই চোখের বালি, তুমি কাঁদিতেছ কেন? বিনোদিনী কহিল, কিছুই নয় ভাই, আমি বেশ আছি। আজ দিনটা আমার বড় ভালো লাগিল। আশা জিজ্ঞাসা করিল, কিসে তোমার এত ভালো লাগিল ভাই? বিনোদিনী কহিল, আমার মনে হইতেছে আমি যেন মরিয়া গেছি, যেন পরলোকে আসিয়াছি, এখানে যেন আমার সমস্তই মিলিতে পারে। বিস্মিত আশা এসব কথা কিছুই বুঝিতে পারিল না। সে মৃত্যুর কথা শুনিয়া দুঃখিত হইয়া কহিল, ছি ভাই চোখের বালি, অমন কথা বলিতে নাই। গাড়ি পাওয়া গেল। বিহারী পুনরায় কোচবাসকে চড়িয়া বসিল। বিনোদিনী কোনো কথা না বলিয়া বাহিরের দিকে চাহিয়া রহিল। জ্যোৎস্নায় স্তম্ভিত তরুশ্রেণী ধাবমান নিবিড় ছায়াস্রোতের মতো তাহার চোখের উপর দিয়ে চলিয়া যাইতে লাগিল। আশা গাড়ির কোণে ঘুমাইয়া পড়িল। মহেন্দ্র সুদীর্ঘ পথ নিতান্তই বিমর্ষ হইয়া বসিয়া থাকিল। চড়িভাতির 2 দিন পরে মহেন্দ্র বিনোদিনীকে আরেকবার ভালো করিয়া আয়ত্ত করিয়া লইতে উৎসুক হইল। কিন্তু তাহার পরদিনেই রাজলক্ষ্মী ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়িলেন। রোগ গুরুতর নহে, তবু তাহার অসুখ ও দুর্বলতা যথেষ্ট। বিনোদিনী দিন রাত্রি তাহার সেবায় নিযুক্ত হইল। মহেন্দ্র কহিল, দিন রাত এমন করিয়া খাটিলে শেষকালে তুমিই যে অসুখে পড়িবে। মার সেবার জন্য আমি লোক ঠিক করিয়া দিতেছি। বিহারী কহিল, মহিন্দা, তুমি অত ব্যস্ত হইও না, উনি সেবা করিতেছেন, করিতে দাও। এমন করিয়া কি আর কেহ করিতে পারিবে? মহেন্দ্র রোগীর ঘরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল। একটা লোক কোনো কাজ করিতেছে না, অথচ কাজের সময় সর্বদাই সঙ্গে লাগিয়া আছে, ইহা কর্মিষ্ঠা বিনোদিনীর পক্ষে অসহ্য। সে বিরক্ত হইয়া 2-3 বার কহিল, মহিনবাবু, আপনি এখানে বসিয়া থাকিয়া কি সুবিধা করিতেছেন? আপনি যান, অনর্থক কলেজ কামাই করিবেন না। মহেন্দ্র তাহাকে অনুসরণ করে, ইহাতে বিনোদিনী গর্ব এবং সুখ ছিল। কিন্তু তাই বলিয়া এমনতর কাঙালপনা ও রুগ্না মাতার শয্যা পাশে লুব্ধ হৃদয় হয়ে বসিয়া থাকা, ইহাতে তাহার ধৈর্য থাকিত না, ঘৃণাবোধ হইত। কোনো কাজ যখন বিনোদিনীর উপর নির্ভর করে, তখন সে আর কিছুই মনে রাখে না। যতক্ষণ খাওয়া দাওয়ানো, রোগীর সেবা, ঘরের কাজ প্রয়োজন, ততক্ষণ বিনোদিনীকে কেউ অনবধান দেখে নাই। সেও প্রয়োজনের সময় কোনো প্রকার অপ্রয়োজনীয় ব্যাপার দেখিতে পারে না। বিহারী অল্পক্ষণের জন্য মাঝে মাঝে রাজলক্ষ্মীর সংবাদ লইতে আসে। ঘরে ঢুকিয়েই কি দরকার তাহা সে তখনই বুঝিতে পারে। কোথায় একটা কিছুর অভাব আছে তাহা তাহার চোখে পড়ে। মুহূর্তের মধ্যে সমস্ত ঠিক করিয়া দিয়া সে বাহির হইয়া যায়। বিনোদিনী মনে মনে বুঝিতে পারে বিহারী তাহার শুশ্রূষাকে শ্রদ্ধার চোখে দেখিতেছে, সেই জন্য বিহারীর আগমনে সেজন্য বিশেষ পুরস্কার লাভ করিত। মহেন্দ্র নিতান্ত ধিক্কার বেগে অত্যন্ত কড়া নিয়মে কলেজে বাহির হইতে লাগিল। একে তাহার মেজাজ অত্যন্ত রুগ্ন হইয়া রহিল, তাহার পরে একই পরিবর্তন। খাবার ঠিক সময় হয় না, শৈশট নিরুদ্দেশ থাকে, মোজা জোড়া ছিদ্র ক্রমেই অগ্রসর হইতে থাকে। এখন এই সমস্ত বিশৃঙ্খলায় মহেন্দ্রের পূর্বর ন্যায় আমোদবোধ হয় না। যখন যেটি দরকার তখনই সেটি হাতের কাছে সুচিত্রিত পাইবার আরাম কাহাকে বলে তাহা সে কয়দিন জানিতে পারিয়াছে। এক্ষণে তাহার অভাবে আশা অশিক্ষিত অপটুতায় মহেন্দ্রের উপর আর কৌতুকবোধ হয় না। চুনি, আমাকে কয়দিন বলিয়াছি চুনি, আমি তোমাকে কতদিন বলিয়াছি, স্নানের আগেই আমার জামায় বোতাম পরাইয়া প্রস্তুত রাখিবে, আর আমার চাপকান প্যান্টুলুন ঠিক করিয়া রাখিয়া দেবে। একদিনও তাহা হয় না। স্নানের পর বোতাম পরাইতে আর কাপড় খুঁজিয়া বেড়াইতে আমার 2 ঘণ্টা যায়। অনুতপ্ত আশা লজ্জায় ম্লান হইয়া বলে, আমি বেহারাকে বলিয়া দিয়াছিলাম। বেহারাকে বলিয়া দিয়েছিলে? নিজের হাতে করিতে দোষ কি? তোমার দ্বারা যদি কোনো কাজ পাওয়া যায়। ইহা আশার পক্ষে বজ্রাঘাত। এমন ভর্ৎসনা সে কখনো পায় নাই। এ জবাব তাহার মুখে বা মনে আসিল না যে তুমি তো আমার কর্মশিক্ষার ব্যাঘাত করিয়াছ। এই ধারণাই তাহার ছিল না যে গৃহকর্মশিক্ষা নিয়ত অভ্যাস ও অভিজ্ঞতা সাপেক্ষ। সে মনে করিত আমার স্বাভাবিক অক্ষমতা ও নির্বুদ্ধিতা বশতই কোনো কাজ ঠিকমতো করিয়া উঠিতে পারি না। মহেন্দ্র যখন আত্মবিস্মৃত হইয়া বিনোদিনীর সহিত তুলনা দিয়া আশাকে ধিক্কার দিয়াছে,
তখন সে তাহা বিনয় এবং বিনা বিদ্বেষে গ্রহণ করিয়াছে। আশা এক একবার তাহার রুগ্না শাশুড়ির ঘরের আশেপাশে ঘুরিয়া বেড়ায়, এক একবার লজ্জিতভাবে ঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়ায়। সে নিজেকে সংসারের পক্ষে আবশ্যক করিয়া তুলিতে ইচ্ছা করে। সে কাজ দেখাইতে চায়, কিন্তু কেহ তার কাজ চাহে না। সে জানে না কেমন করিয়া কাজের মধ্যে প্রবেশ করা যায়, কেমন করিয়া সংসারের মধ্যে স্থান করিয়া লইতে হয়। সে নিজের অক্ষমতা সংকোচে বাহির হইয়া যায়। তাহার কি একটা মনোবেদনা তাহার অন্তরে প্রতিদিন বাড়িতেছে, কিন্তু তাহার সেই অপরিস্ফুট বেদনা, সেই অব্যক্ত আশঙ্কাকে সে স্পষ্ট করিয়া বুঝিতে পারে না। সে অনুভব করে তাহার চারিদিকে সমস্তই যেন নষ্ট করিতেছে, কিন্তু কেমন করিয়া যে তাহা গড়িয়া উঠিয়াছিল এবং কেমন করিয়াই যে তাহা নষ্ট হইতেছে এবং কেমন করিলে যে তাহার প্রতিকার হইতে পারে তাহা সে জানে না। থাকিয়া থাকিয়া কেবল গড়া ছাড়িয়া কাঁদিয়া বলিতে ইচ্ছা করে, আমি অত্যন্ত অযোগ্য, নিতান্তই অক্ষম, আমার মূঢ়তার কোনো তুলনা নাই। পূর্বে তো আশা ও মহেন্দ্র সুদীর্ঘকাল দুইজনে এক গৃহকোণে বসিয়া কখনো কথা কহিত, কখনো কথা না কহিয়া পরিপূর্ণ সুখে সময় কাটিয়াছে। আজকাল বিনোদিনীর অভাবে আশার সঙ্গে একলা বসিয়া মহেন্দ্রের মুখে কিছুই যেন সহজে কথা জোগায় না, এবং কিছু না কহিয়া চুপ করিয়া থাকিতেও তাহার বাধো বাধো ঠেকে। মহেন্দ্র বেহারাকে জিজ্ঞাসা করিল, ও চিঠি কাহার? বিহারী বাবুর। কে দিল? বহু ঠাকুরন। বিনোদিনী। দেখি বলিয়া চিঠিখানা লইল, ইচ্ছা হইল ছিঁড়িয়া পড়ে। দুই চারবার উলট পালট করিয়া নাড়িয়া চাড়িয়া বেহারার হাতে ছুঁড়িয়া ফেলিয়া দিল। যদি চিঠি খুলিত তবে দেখিত তাহাতে লেখা আছে, পিসিমা কোনো মতেই সাগু বায়লি খাইতে চান না। আজ কি তাহাকে ডালের ঝোল খাইতে দেওয়া হইবে? ওষুধপত্র লইয়া বিনোদিনী মহেন্দ্রকে কখনো কোনো কথা জিজ্ঞাসা করিত না। সে সম্বন্ধে বিহারীর প্রতি তাহার নির্ভর। মহেন্দ্র বারান্দায় খানিকক্ষণ পায়চারি করিয়া ঘরে ঢুকিয়া দেখিল, দেয়ালে টাঙানো একটি ছবির দড়ি ছিন্নপ্রায় হওয়ায় ছবিটা বাঁকা হইয়া আছে। আশাকে অত্যন্ত ধমক দিয়া কহিল, তোমার চোখে কিছুই পড়ে না? এমন করিয়া সমস্ত জিনিস নষ্ট হইয়া যায়। দমদমের বাগান হইতে ফুল সংগ্রহ করিয়া যে তোরা বিনোদিনী পিতলের ফুলদানিতে সাজাইয়া রাখিয়াছিল, আর তাহার শুষ্ক অবস্থায় তেমনইভাবে আছে। অন্যদিন মহেন্দ্র এ সমস্ত লক্ষ্যই করে না, আজ তাহার চোখে পড়িল। কহিল, বিনোদিনী আসিয়া না ফেলিয়া দিলে ও আর ফেলাই হবে না, বলিয়া শুদ্ধ ফুলদানি বাইরে ছুড়িয়া ফেলিল। তাহা ঠং ঠং শব্দে সিঁড়ি দিয়া গড়িয়া চলিল। কেন আশা আমার মনের মতো হইতেছে না? কেন সে আমার মনের মতো কাজ করিতেছে না? কেন তাহার স্বভাবগত শৈথিল্য ও দুর্বলতায় সে আমাকে দাম্পত্যের পথে দৃঢ়ভাবে ধরিয়া রাখিতেছে না, সর্বদা আমাকে বিক্ষিপ্ত করিয়া দিতেছে? এই কথা মহেন্দ্র মনে মনে আন্দোলন করিতে করিতে হঠাৎ দেখিল আশার মুখ পাংশবর্ণ হইয়া গেছে। সে খাটের ধাম ধরিয়া আছে, তার ঠোঁট দুটো কাঁপিতেছে। কাঁপিতে কাঁপিতে সে হঠাৎ বেগে পাশের ঘরে গিয়া চলিয়া গেল।